বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান অংশে কাজ ক্ষমতা শক্তি অংশ নিয়ে আমরা আলোচনা করছি। এই অধ্যায়ের শুরুতেই আমাদের এই তিনটা শব্দের আমরা একটু সংজ্ঞাগত অংশগুলো বিশ্লেষণ করব। ফার্স্ট অংশ যেটা দেয়া আছে কাজ। আমাদের সাধারণ ভাষায় আমরা বলি কোনো কিছু করাকে কাজ বলে, কিন্তু পদার্থবিজ্ঞান কিন্তু এই বিষয়টিকে সমর্থন করে না। সে কোনো কিছুকেই কাজ বলে এই কথাটা সমর্থন করে না। তার কাজের পিছনে সে একটি শর্ত দিয়েছে। সে শর্তটা কি? যদি কোনো বস্তুতে আমরা বল প্রয়োগ করি আর বল প্রয়োগের পর যদি বস্তুর সরণ ঘটে, তাহলে সেই বল এবং সরণের গুণফলকে কাজ বলে। আমরা যদি কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করি আর বস্তুর সরণ যদি হয় এস, তাহলে এই এফ আর এস এর গুণফলকে বলা হবে কাজ। হ্যাঁ, বল গুণন সরণ। আমরা আরেকটু সহজ উদাহরণ দিতে পারি এখানে, যে একটা বস্তু এখানে রাখছি, এর উপর আমি বল প্রয়োগ করছি এদিকে। এই বলের মান হলো তোমার এফ বল, ধরো এফ সমান 10 নিউটন বল। 10 নিউটন বল প্রয়োগ করছি। তো যদি বলের দিকে বস্তু সরণ যদি এস সমান 5 মিটার হয়, তাহলে এই বল এবং সরণের গুণফল, তাহলে তুমি বলো তো 5 10 কত? 50 হবে না? জি স্যার। এই 5 10 যে 50, এটা হবে তোমার কাজের পরিমাণ। আশা করি কাজের ব্যাপারটা বুঝতে পারছো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো আমি আরেকটা উদাহরণ দেই, যে এটা বোর্ড শেয়ার করে উদাহরণটা দিচ্ছি। যে তুমি কোন এক জায়গায় বস্তুকে রাখছো, এখানে এই বস্তুর উপর বল প্রয়োগ করবা। এইভাবে বস্তুটা উপরের দিকে একটা নির্দিষ্ট কোণে এটা বেঁকে যাচ্ছে। তো এই যে নির্দিষ্ট কোণে যেটা বেঁকে যাচ্ছে, এটাই এই নির্দিষ্ট কোণে বেঁকে এটা উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে? এরকম। তো এটা কিন্তু ছেড়ে দিলে কিন্তু এদিকে যাবে, কিন্তু আমরা তো এই দিকে দেব না। আমরা একে ঠেলে তুলছি কোন দিকে? ওপর দিকে তুলছি, এইদিকে তুলছি। তো এইরকম যদি হয়, তাহলে এখানে থিটা কোণ তৈরি করলো। সেক্ষেত্রে কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে এফ এস কস থিটা। এগুলোর প্রতিপাদন আছে, আমি প্রতিপাদন দেখাচ্ছি না। এফ এস কস থিটা। স্যার, আমি একটা জিনিস দেখলাম যে মানে ওই যে বল গতি অঙ্কগুলা করতে গেলে এই ত্রিকোণমিতিটা লাগে। তা আমি আবার ওটা প্রয়োগ করতে পারি না, যে কোথায় ট্যান, কোথায় কস, কোথায় সাইন হবে। মানে ভালো দক্ষতা নাই। দক্ষতা নাই? না স্যার, এটা মানে কোন জায়গাটা কিরকম করতে হবে? আহ আমি এটা সাইন কস টেনের উপর একটা ক্লাস নেব তোমার। কারণ হয় কি, যে আমি যদি এখানে ত্রিকোণমিতি নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাই, তাহলে বিষয়টা তখন ফিজিক্সের ক্লাস না থেকে তখন এটা অঙ্কের ক্লাস হয়ে যাবে। জি স্যার। তো এই জন্য আমি এখানে আলোচনা করছি না, শুধু তোমাকে একটা লাইন লিখে দিচ্ছি, যে আমরা অতিভুজ সমান, মানে সরি, ভূমি সমান তোমার সম্পর্কটা হলো অতিভুজ
গুণন কস থিটা, এই সম্পর্কটা এখানে লিখছি। অর্থাৎ তুমি যদি আমাকে বলো যে স্যার কস থিটা কেন হলো, এর সহজ সহজ অ্যান্সার তোমার কাছেও আছে। কিভাবে অ্যান্সারটা আছে? কারণ তুমি নিজেই দেখো তো, ভূমি ভাগ অতিভুজ সমান কি কজ না? ভূমি, জি স্যার, কষ্ট। তাহলে এই কস এখানে অতিভুজ দ্বারা আমি বজ্র গুণ করছি। যাই হোক, এগুলো আমি তোমাকে ত্রিকোণমিতির ওই বেসিক অংশ দেখানোর সময় দেখাই দেবো। আসলে মানে স্যার প্রত্যেকটা আমি ওই যে মানে প্রত্যেকটা সাধারণ বিদ্যারই গণিত। একটা বেসিক নলেজ আছে। সমস্যাটা হলো যে এটি জানা না থাকলে তখন সেটা সবার কাছেই কঠিন লাগে। হ্যাঁ, বলো। মানে স্যার আমি গাণিতিক ভাবে যেমন গণিত বই ওইখানে অঙ্কগুলো যেমন করতে পারি, কিন্তু এই যে পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে যে প্রয়োগগুলো, এগুলো আমি ঠিকঠাক মতো প্রয়োগ করতে পারি না। আচ্ছা, অনেক ওটা হাল চাই। আমি টেকনিক্যালি বিষয়টা দেখাই দেবো, টেনশন করার কারণ নেই। জি স্যার। এখন এদিকে আসো, যে আমরা, এটা গেল, তাহলে কাজের ইকুয়েশন আমি কিছুটা বুঝাইতে পারছি। এই কাজ কয় রকম হয়? কাজ হয় দুই রকম। কিভাবে? একটা হয় বলের দ্বারা কাজ, আর একটা হলো বলের বিরুদ্ধে কাজ, যাকে বলা হয় ধনাত্মক কাজ এবং হলো ঋণাত্মক কাজ। তো আমরা একটু দেখি বলের দ্বারা কাজ আর বলের বিরুদ্ধে কাজ এই কথার মানেটা কি। বলের দ্বারা কাজ এটা মানে হলো যে বল যেদিকে প্রয়োগ হচ্ছে বস্তু সরণও সেই দিকে হচ্ছে, তাহলে সেটা হলো বলের দ্বারা কাজ। মনে করো আমি একটা বস্তুতে বল প্রয়োগ করেছি উত্তর দিকে, বস্তু যাচ্ছে উত্তর দিকে, তাহলে সেটা বলের দ্বারা কাজ। আবার যদি এরকম হয় যে বল প্রয়োগ করছি উত্তর দিকে কিন্তু বস্তু যাচ্ছে তার উল্টা দিকে, দক্ষিণ দিকে, তাহলে সেটাকে বলা হয় বলের বিরুদ্ধে কাজ। বুঝতে পারছো কি? জি স্যার। তো এরকম কি বাস্তবে ঘটে? না, এটা তোমার কাছে মনে হতে পারে যে আসলে বল প্রয়োগ করব একদিকে, বস্তু যাবে আর একদিকে, এটা আবার কেমন কথা, এটা মনে হচ্ছে আর কি। কিন্তু আসলে বিষয়টি দুই রকমই হবে। একটা উদাহরণ দিই। উদাহরণটা হলো, একটা বস্তুকে তুমি ছাদের ওপর রাখছো, এই ছাদের ওপর থেকে বস্তুকে পৃথিবী নিচের দিকে টানতিছে, এটা তো সত্যি নাকি? জি স্যার। আচ্ছা, সন্দেহ হলে তুমি উপর থেকে নিচে বস্তুকে ছেড়ে দাও, দেখো এটা কোন দিকে পড়ে, উপর দিকে যায় না নিচ দিকে যাবে? ছেড়ে দিলে তো স্যার নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে। ভূমির তাহলে দিকে। ওকে কে টানতিছে? পৃথিবী। পৃথিবী। এখন তুমি বস্তুটা হাত দিয়ে ধরলে, হাত দিয়ে ধরে বললে যে ভাই তোমার আর নিচে পড়ার কোনো সময় নাই, তোমাকে এখন উপর দিকে ওঠা লাগবে। তুমি হাত দিয়ে ধরে টানিয়ে বস্তুকে নিয়ে একটু তোমার মাথার উপর তুলে নিলে, তাহলে পৃথিবী যে টানিচ্ছে ওকে নিচের দিকে, তাহলে বস্তু উঠলো কোন দিকে? উপর দিকে, বিপরীত দিকে হয়ে গেল। তাহলে পৃথিবীর ওই টানের সাপেক্ষে বস্তু কি উল্টো দিকে গেল না? জি স্যার। আবারও বলেছি, শব্দটা কিন্তু পৃথিবীর ওই টানের সাপেক্ষে। বুঝেছ? জি স্যার, এখন বুঝতে পারছি। তো এখন, না এখানে কথা শেষ হয়নি তো। কিন্তু তুমি যে ওই বস্তুকে টানে উপরে তুললে, তাহলে তোমার সাপেক্ষে কি কাজ হবে? ও, তাই তোমার তো স্যার, সাপেক্ষে হ্যাঁ। ধনাত্মক কাজ। কারণ তুমি তো বস্তুকে টানে উপর দিকে তুলছো, বস্তু উপর দিকেই উঠতেছে। জি স্যার। দ্যাটস লাইক এখানে একটি অঙ্গ, তোমার ভর হলো 50 কেজি, তুমি 10 তলা বিল্ডিং এর উপরে উঠছো, এটা পৃথিবীর আকর্ষণের সাপেক্ষে হবে, পৃথিবীর ওই আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ। আর তুমি যে নিজেকে নিয়ে উপর দিকে উঠতেছো, এটা হবে কি তোমার দ্বারা। আমার সাপেক্ষে। হ্যাঁ, তোমার সাপেক্ষে এটা ধনাত্মক কাজ। আশা করি
মূল বিষয়টি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো দেখো একই কাজের দুই প্রকার নাম হয়, এটা সব জায়গাতেই আছে। আমি একটা উদাহরণ দিই। তুমি তোমার কোনো ফ্রেন্ডকে একটি কলম উপহার দিচ্ছ, তোমার ক্ষেত্রে বলা হচ্ছে তুমি দিচ্ছ, আর তোমার বন্ধুর ক্ষেত্রে কি বলা হবে? স্যার বন্ধু নিচ্ছে। বন্ধু নিচ্ছে। তাহলে ঘটনা কিন্তু একটাই, কিন্তু বিবরণটা দুই রকম হলো না, তুমি প্রদান করছো আর ও গ্রহণ করছে, জি স্যার। কিন্তু দুটোর ফলাফল তো একই, যে তুমি আসলে তো হ্যাঁ তাকে স্যার, দিচ্ছ, সেই তো ফলাফল নাকি, কিন্তু জি বিবরণ স্যার দুটো দুই ওটাই রকম ফলাফল। হলো না। জি স্যার। আশা করি বুঝতে পারছো, মানে তুমি কার সাপেক্ষে তুলনা করবে এটা হলো মূল বিষয়। ওকে, জি স্যার। এরপরে হলো এনার্জি। এনার্জি কি ক্ষমতা, শক্তি। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কি বললাম? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তি বলে। যেহেতু কাজ করার সামর্থ্য মানে কাজই শক্তি, শক্তি কাজ, তাহলে কাজের এককও যা হবে শক্তির এককও তাই হবে। এটাই হলো এখানকার মূল ব্যাখ্যা। মানে শক্তি কি আর কাজ কি, আসলে কাজই শক্তি, শক্তি কাজ। কারণ আমাকে শক্তি প্রয়োগ করতে হলে কাজ করতে হবে, তাহলে আমার কাজ করলে শক্তি পাওয়া যাবে, আবার শক্তি প্রয়োগ করলে কাজ হবে। উম, দুটো কাজ। জিনিস কি একটা আর একটার পরিপূরক না? জি স্যার, পরিপূরক হয়ে যাচ্ছে তাহলে। হ্যাঁ, এটাই বিষয় তো ওইটুকুই, মানে মূল বুঝটা তোমার মাথায় নিতে হবে। আমি শক্তি প্রয়োগ না করলে কাজ হবে না, আবার কোনো জায়গায় কাজ না করলে শক্তি পাওয়া যাবে না। এই জন্য কাজ এবং শক্তি মূলত একই জিনিস, মুদ্রার এপিঠ আর ওপিঠ। আমরা শুধু যেটা করি তা হলো কাজ করার সময় শক্তির রূপান্তর হয়। কিভাবে রূপান্তর হয়? যেমন তুমি মেশিন নিয়ে তেল পুরায়ে মেশিনের চাকা ঘুরাচ্ছ, এখানে পরিবর্তন হচ্ছে, খেয়াল করে দেখো। জি স্যার, শক্তির এখানে তো মধ্যে, পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, পরিবর্তন হচ্ছে, কিন্তু ফলাফল কিন্তু একটাই হচ্ছে, যে আমি একটা শক্তি ব্যয় করছি তো আর একটা শক্তি পাচ্ছি। আচ্ছা, যাই হোক, এখন আসো যে মানে স্যার বলের দ্বারা শক্তিটা কাজ শেষ আর হচ্ছে বলের বিরুদ্ধে কাজ, আমার এটা কাছে। নিশ্চয়ই বুঝছো। হ্যাঁ, কি বললে? বলো বলো। মানে স্যার শক্তিটা তো মানে ওখানে শেষ হয়ে যাচ্ছে না, শক্তি সবসময় থেকেই যাচ্ছে। তাই তো হবে, মানে শক্তিকে কি তুমি সৃষ্টি বা ধ্বংস করতে পারবা? না স্যার। সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, শুধু রূপান্তর করা যায়। এটাই শক্তির হলো একটা বিশাল মাহাত্ম্য। ওকে, তাহলে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ মনে হয় বুঝছো, বলের দ্বারা কাজ আর বলের ইয়েতে কাজ। তাহলে আমি ওইটুকু আর পর গেলাম না। শক্তির বিভিন্ন রূপ। শক্তিকে আমরা পৃথিবীতে 9টা রূপে দেখতে পাই। এই 9টা রূপ এখানে দেখো, এই তো, এই যে 9টা রূপে দেখতে পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি আবার দুই প্রকার, একটা হলো গতিশক্তি, ঠিক আছে, আর একটা হলো স্থিতিশক্তি। এই স্থিতি আর জি স্যার। গতি, এই যে গতিশক্তি হলো গতির জন্য যে শক্তি, এটা হলো গতিশক্তি। আর অবস্থান পরিবর্তনের জন্য যে শক্তি, সেটা হলো স্থিতিশক্তি। এই স্থিতিশক্তির আর একটা নাম হলো বিভব শক্তি। আর এরও আরেকটা নাম আছে অভিকর্ষজ বিভব শক্তি। ক্লিয়ার? বুঝছো কি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কিন্তু স্যার একটা প্রশ্ন স্যার, বিভব শক্তিটা কি জিনিস? বিভবের বাংলা হলো চাপ। মনে রাখো এই কথাটা, বিভবের সহজ বাংলা হলো চাপ।
যেমন তুমি যদি দীর্ঘদিন পড়াশোনা না করো, পড়াশোনার প্রতি তোমার একটা প্রচন্ড চাপ তৈরি হবে, যে আমার তাড়াতাড়ি পড়তে হবে, আমার তাড়াতাড়ি এটা কমপ্লিট করতে হবে, ওটা হবে, এ হবে, সে হয় ইত্যাদি। তো এই যে বিষয়টা করার যে একটা চাপ, সেটার ব্যাপারে এখানে বিভব। তো বিভবের ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি, যেমন ধরো তুমি রোজা থেকে যদি বিকাল বেলা তোমার পানির প্রতি বিভব বাড়ে, মানে পানি খাওয়ার প্রতি আকর্ষণ বাড়ে। তুমি মানে ধরো তোমার আব্বু আম্মুর সাথে ইয়েতে বেড়াতে গেছো, ঈদ মার্কেটে বেড়াতে গেছো, আব্বু আম্মু তোমার কি কি কিনে দেবে সেটা আগে থেকেই বলছে, সুতরাং সেই ধরনের তারা প্রিপারেশন নিয়ে গেছে। তুমি হঠাৎ করে দেখিচ্ছ এমন একটা জিনিস তোমার চোখত লাগছে, যে জিনিসের দাম হয়তো খুব বেশি না, মাত্র 500 টাকা দাম, কিন্তু ওটা তুমি ওখানে বলতে পারছ না, কারণ যেহেতু ওটা বাজেটের মধ্যে নাই, আর তুমি হয়তো তোমার আব্বু আম্মুর মধ্যে কাউকে হয়তো খুবই ভয় পারো, এবং তার সামনে এটি বলা সাহস পাচ্ছ না। তো বাসায় এসে তুমি বসিছো পড়তে, না পড়া ভাল লাগিচ্ছে না, খাজদের সামনে খালি ওই জিনিসই আসিচ্ছে, আর তোমাকে বারবারই বলিচ্ছে, হাই রে তুমি এই জিনিস ছেড়ে এলে, এটা তো আর পরে পাবা না। জি, মানে যখন আমাদের মাথার মধ্যে কোনো মোহ ঢোকে, এই মোহ প্রতিনিয়ত একটা জিনিসই বোঝায়, এইতে তুমি সুযোগ হারালে, এই সুযোগ হেলায় নষ্ট করো না, আর পাবা না। এই কথা মাথার মধ্যে যত ঘুরপাক খাবে, তোমার কোনো পড়াশুনোই হবে না। ওই জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা তোমার সমস্ত ঘুম কেড়ে নেবে। আমি কি ঠিক বললাম? জি স্যার, এটা তো হয়। ঠিকই আছে। আচ্ছা, তারপর তুমি তোমার আম্মু বা আব্বু, যার সাথে তুমি বেশি ফ্রি, বা দাদু যদি থাকে দাদু বা নানু, যার কাছ থেকে হোক ওই টাকা টাকা 500 যে কোনো ওয়েতে হোক নিয়ে তুমি দৌড়ে যা মার্কেট থেকে, ওই জিনিসটা আনে রাখলে। এমনও আছে যে ওই জিনিস তুমি খুলে দেখলেও না, ওরে তুমি গায়ে দিয়ে পড়লেও না, কিন্তু তুমি যে নিয়ে যাচ্ছ, এটা এরা মনের শান্তি। জানছি তো, আমি ঠিক বললাম জি তো? স্যার। জি স্যার, এরকম তো হয়, মাঝে মাঝে হ্যাঁ, হয়। দেখা গেছে তুমি আইনে রাখছো, ওটা দেখোই নি খুলে কি জিনিস, কি হয়েছে না হয়েছে, 1 বছর পার হয়ে গেছে। এরকম ঘটনা কিন্তু বহু ঘটে। আর এই যে কোনো কিছু পাওয়ার যে অদম্য তোমার মধ্যে বাসনা, তোমার মধ্যে কামনা কাজ করে, সেটার নামই হলো বিভব। বিভবের বাংলা হলো এক ধরনের চাপ। কেমন চাপ? কোনো পছন্দের কিছু পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা। আশা করি বিভবের মানে বুঝছো। জি স্যার, আমি বুঝতে পারছি এবার। তো এখন তুমি দেখো যে মাটিতে একটা ইট ছিল, সেই ইটটাকে তুমি টানে ছাদের উপর নিয়ে গেছো। আচ্ছা, ওই ইটটা ছাদের উপর থাকার জন্য কি তোমাকে বারবার করে বলবে, ভাই আমাকে এখানে রাখো, ভাই আমাকে এখানে রাখো? বলবে? বলো তো। না না, বলবে না। নিজে বলবে না। থেকে নেবে তাহলে তো। ইট বলিচ্ছে না, কিন্তু ইটের মধ্যে কি তোমার ওই শক্তি আছে কিনা তোমার সন্দেহ থাকলে, ইটটা ছাদের উপর থেকে ছেড়ে দাও, আর ইটের নিচে একটা মাটির হাড়ি পাতিল রেখে দাও, দেখো ওটা কি করে ফেলে। হাড়ি পাতিল ভাঙলে সমস্যা নাই, কিন্তু তুমি তো বুঝলে যে আসলে শক্তি আছে কিনা, নাকি? জি স্যার, হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, স্বীকার করলে ভালো। তাহলে আজকে আমাদের পরে এই পর্যন্তই থাকবে, আমরা নেক্সট সময়ে কথা বলবো।